welcome to the very first lecture of General Math arranged by 10 Minute School. So, আমাদের এই যে ম্যাথ প্রোগ্রামটা এটা বেসিক্যালি ডিজাইন করা হয়েছে অ্যাডমিশন সিকিং ক্যান্ডিডেটদের জন্য, স্পেশালি যারা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বা বিবিএতে পড়ার জন্য আগ্রহী। তার সাথে সাথে বিভিন্ন যে সাবজেক্ট চেঞ্জিং ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলোতেও কিন্তু হচ্ছে একটা পোর্শন ম্যাথের জন্য অ্যালোকেটেড থাকে। তো আমাদের যে প্রোগ্রামটা হবে জেনারেল ম্যাথ, এই প্রোগ্রামটা সেই সব এরিয়াগুলোকে হচ্ছে কাভার করে যাবে। তো কথা না বাড়িয়ে একদম শুরুতেই হচ্ছে আমার পরিচয় দিই। আমি শুরু থেকেই হচ্ছে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো স্বপ্নী। আমি 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে গ্র্যাজুয়েট করেছি বিবিএতে, এবং ঢাকা ইউনিভার্সিটি 2014 সালের যে সি ইউনিটে এক্সামটা হয় সেখানে হচ্ছে আমার স্থান ছিল প্রথম। তো ক্লাস শুরু করার আগে আমরা হচ্ছে একটু জেনে নিই যে আমরা আসলে হচ্ছে জেনারেল ম্যাথ কেন পড়বো। আমরা যদি হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন পেপারগুলো অ্যানালাইজ করে দেখি তাহলে খেয়াল করব যে ঢাকা ইউনিভার্সিটির যে সি ইউনিটে এক্সামটা হয় সেখান থেকে কিন্তু কোনো ম্যাথ আসে না, বাট ঢাকা ইউনিভার্সিটির যে আইবিএ যে সেগমেন্টটা থাকে সেখানে যে অ্যাডমিশন টেস্টটা হয় সেখানে কিন্তু 30 মার্ক আপনার অ্যালোকেটেড থাকে ম্যাথের জন্য। একইভাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও কিন্তু হচ্ছে ম্যাথ আসে, প্লাস বিউপিতেও হচ্ছে 35 মার্কসের ম্যাথ আসবে। ইভেন জগন্নাথে যেখানে হচ্ছে কিনা আপনার 72 মার্কের এক্সাম হয় সেখানে কিন্তু 130 হচ্ছে ম্যাথের জন্য অ্যালোকেটেড থাকে। এখন একটা জিনিস হচ্ছে এখানে বলে রাখা ভালো, আমি যেসব ইউনিভার্সিটির নাম বললাম সেখানে কিন্তু আপনার ম্যাথগুলো আসবে এমসিকিউতে, এক্সেপ্ট জগন্নাথ ইউনিভার্সিটি, বিকজ জগন্নাথ ইউনিভার্সিটিতে আপনার ম্যাথ আসে রিটেনে। তো আমরা যেটা করব আমাদের হচ্ছে ম্যাথগুলো ফোকাস থাকবে হচ্ছে বেসিক্যালি এমসিকিউ এর জন্যই। তার সাথে সাথে আমরা হচ্ছে যে স্টেপগুলো দেখে দেব সেই স্টেপগুলো যদি আমরা ফলো করি তাহলে জগন্নাথ ইউনিভার্সিটিতে যে ম্যাথগুলো আসে সেগুলো কিন্তু হচ্ছে আমাদের জন্য সলভ করা অনেক ইজিয়ার হয়ে যাবে। আরেকটা ইস্যু সেটা হলো নর্মালি ইউনিভার্সিটি এক্সামগুলোতে আপনার ম্যাথ আসে কিন্তু ইংরেজিতে, তার কিছু কিছু ইউনিভার্সিটিতে ব্র্যাকেটে বাংলায় দেওয়া থাকে। তো আমরা যেটা করব আমি হচ্ছে বাংলাতেই ডেলিভারি করব, বাট কোশ্চেনগুলো হচ্ছে আমি ইংরেজিতে দিয়ে দেবো, মানে প্রত্যেকটা ইংলিশ টার্মের আমি বাংলাতে ট্রান্সলেট করে দেব, তো ইন ফিউচার যাতে হচ্ছে কোনো প্রবলেম না হয়। সো এবার আসি তাহলে আমাদের যে এই এক্সাম কোর্সটার হচ্ছে সিলেবাসের স্ট্রাকচারটা কীরকম। তো এই ম্যাথের প্রোগ্রামটা আমরা টোটাল 3টা পার্টে ডিভাইড করে নিয়েছি। প্রথমটা হচ্ছে অ্যালজেব্রা হচ্ছে বীজগণিতের ইস্যুগুলো দেখেন। বীজগণিত আমরা হচ্ছে কোন ক্লাস থেকে শুরু করেছিলাম, ক্লাস 6 থেকে হচ্ছে আমরা বীজগণিত পড়া শুরু করেছিলাম, অ্যালজেব্রা পড়া শুরু করেছিলাম, এবং ক্লাস 10-এ কিন্তু ওটা আমাদের শেষ হয়ে গেছে। সো আমরা যদি হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইজ করে দেখি তাহলে দেখবো যে 30 থেকে 40% কোশ্চেন কিন্তু হচ্ছে আপনার অ্যালজেব্রা বা বীজগণিত থেকে আসে। একইভাবে আমরা যদি হচ্ছে অ্যারিথমেটিক বা পাটিগণিতের দিকে তাকাই, পাটিগণিত থেকে সবচেয়ে বেশি ম্যাথ এখান থেকে নর্মালি আসে, যেটা হচ্ছে 60 থেকে 70%, আর জিওমেট্রি থেকে নর্মালি 0 থেকে 10% আসে। 0% মানে হচ্ছে আপনার নাও আসতে পারে, যদি আসে তাহলে ম্যাক্সিমাম ধরেন যে হচ্ছে আপনার 10%-এর মতো ম্যাথ আসতে পারে। ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আপনি আইবিএতে এক্সাম দিচ্ছেন, আইবিএতে কিন্তু যদি 30টা ম্যাথ আসে তাহলে নর্মালি ধরেন যে হচ্ছে 3টার মতো ম্যাথ আপনার জিওমেট্রি থেকে আসতে পারে। তো আমাদের যে প্রথম 5টা লেকচার 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে অ্যালজেব্রার উপর ফোকাস করে দেখানো হবে, আর অ্যারিথমেটিকের লেকচারগুলো হচ্ছে লেকচার 6 থেকে লেকচার 11, অ্যান্ড জিওমেট্রির লেকচার হচ্ছে লেকচার 12 থেকে লেকচার 14। সো আজকের যে লেকচারটাতে আসি, এই লেকচারটা হচ্ছে আমাদের অ্যালজেব্রার প্রথম লেকচার, এবং আজকে যে টপিকটা নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। খেয়াল করে দেখবেন আমি আজকে যে টপিকগুলো পড়াচ্ছি টপিকগুলো হচ্ছে ক্লাস 6 থেকে 9 পর্যন্ত অলরেডি হচ্ছে আপনারা পড়ে এসেছেন, বাট অনেকেই হচ্ছে ওরকম মনে থাকে না, ভুলে যায়, প্লাস হচ্ছে আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি কিছু দরকার। তো সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, সো নাম্বার সিস্টেমে ঢোকার আগে আমি প্রথমে যে জিনিসটা হচ্ছে একদম শুরুতে বেসিক যে জিনিসটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে ডিজিট অ্যান্ড করসপন্ডিং নাম্বার। আচ্ছা, ডিজিট বলতে কি বোঝায়? ডিজিট বলতে বোঝায় হচ্ছে নিউমেরিক সিম্বল। ওকে, নাম্বার বানানোর জন্য যে সিম্বলগুলো আমরা ইউজ করি সেগুলোই হচ্ছে এক একটা ডিজিট। ফর এক্সাম্পল আমরা হচ্ছে কি কি সিম্বল ইউজ করে হচ্ছে নাম্বার বানাই, সেটা হচ্ছে আমরা যারা হিউম্যান বা মানুষ আছি তারা 0 থেকে
9 পর্যন্ত যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলো ইউজ করে হচ্ছে আমরা নাম্বার ক্রিয়েট করি। এই কারণে 0 থেকে 9 পর্যন্ত যে 10টা সিম্বল আছে এই 10টা সিম্বলের প্রত্যেকটাই হচ্ছে এক একটা ডিজিট। একইভাবে আমরা যদি কম্পিউটারের দিকে তাকাই, খেয়াল করে দেখবেন কম্পিউটার কিন্তু হচ্ছে মানুষের সিস্টেমটা ইউজ করে না। কম্পিউটার কিন্তু 0 থেকে 9 পর্যন্ত ডিজিট ইউজ করে না। কম্পিউটারের সিস্টেমটাকে বলা হয় বাইনারি। বাই মানে হচ্ছে 2। সো তারা যেটা ইউজ করে, কম্পিউটার ইউজ করে হচ্ছে 0 and 1। সো কম্পিউটারের এই সিস্টেমটাকে বলা হবে বাইনারি সিস্টেম। সো তাদের ক্ষেত্রে ডিজিট হচ্ছে 2টা, আর হিউম্যান বা মানুষের ক্ষেত্রে ডিজিট হচ্ছে 10টা। এই কারণে এই সিস্টেমটাকে আমরা বলি ডেসিমাল সিস্টেম অথবা দশমিক সংখ্যা পদ্ধতি। ওকে, সো এইবার আসি আমরা নাম্বারের ক্ষেত্রে। খেয়াল করে দেখবেন ডিজিট থেকে কিন্তু হচ্ছে নাম্বার ক্রিয়েট হয়, এবং নাম্বারের যদি আমরা ডেফিনেশন বলি তাহলে নাম্বার হচ্ছে 1 or a combination of more than 1 digit। তার মানে হচ্ছে একটা ডিজিট নিয়েও নাম্বার হতে পারে অথবা একের বেশি ডিজিট নিয়েও নাম্বার হতে পারে। আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করে দেখেন। ফর এক্সাম্পল আমি যদি বলি 243, সো এই যে নাম্বার 243, এইখানে টোটাল সিম্বল আমরা কয়টা ইউজ করেছি? 1 2 3। খেয়াল করে দেখবেন 2 4 3 এই তিনটাই কিন্তু এক একটা ডিজিট, এবং এইটা যেহেতু 3টা ডিজিটের একটা কম্বিনেশন, তাহলে এই নাম্বারটাকে আমরা বলতে পারি একটা 3 ডিজিট নাম্বার। 243 হচ্ছে একটা 3 ডিজিটের নাম্বার। ওকে, এটা যে নেসেসারিলি 3 ডিজিটেরই হতে হবে এরকম না। 2430 এটা কিন্তু 4 ডিজিটের একটা নাম্বার। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে একটা ডিজিট নিয়েও নাম্বার হতে পারে অথবা একের বেশি ডিজিট নিয়েও নাম্বার হতে পারে। ফর এক্সাম্পল আমি যদি বলি 7, তার মানে 7 হচ্ছে একটা 1 ডিজিটের নাম্বার। তার মানে এখানে ডিজিট আছে মাত্র একটা। 7 হচ্ছে এমন একটা নাম্বার যেখানে ডিজিট আছে একটা। সো আমরা যদি একটু রিক্যাপ করি, ডিজিট বলতে বোঝায় হচ্ছে নিউমেরিক সিম্বল। মানুষরা 10টা সিম্বল ইউজ করে হচ্ছে নাম্বার প্রকাশ করে। এই কারণে আমাদের সিস্টেমটাকে বলা হয় ডেসিমাল সিস্টেম। 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা নিউমেরিক সিম্বলই হচ্ছে এক একটা ডিজিট। আর কম্পিউটার যে সিস্টেমটা ইউজ করে সেটাকে বলা হয় বাইনারি সিস্টেম। তারা মাত্র 2টা ডিজিট ইউজ করে, যেটা হচ্ছে 0 আর 1। আর নাম্বার এসেছে বেসিক্যালি ডিজিট থেকে। নাম্বার হচ্ছে কম্বিনেশন অফ 1 or more than 1 ডিজিট। তার মানে একটা ডিজিট নিয়েও নাম্বার হতে পারে অথবা একের বেশি ডিজিট নিয়েও নাম্বার হতে পারে। আচ্ছা, এইবার আমরা ছোটখাটো একটা কুইক টেস্টে চলে আসি। সেটা হচ্ছে প্রশ্নে বলা আছে 8 is a what? অপশন এতে বলা আছে ডিজিট, নাম্বার, বোথ ডিজিট অ্যান্ড আ নাম্বার, অ্যান্ড অপশন ডিতে বলা আছে যে নান অফ দিস। খেয়াল করে দেখবেন 8 একটা ডিজিট, কারণ আমরা যেটা বললাম সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটাই হচ্ছে এক একটা ডিজিট। আবার 8 কিন্তু একটা নাম্বারও। আমরা একটু আগে যেটা ডেফিনেশনটা পড়লাম সেটা হচ্ছে নাম্বার কাকে বলে, সেটা হচ্ছে কম্বিনেশন অফ 1 or more than 1 ডিজিট। তার মানে হচ্ছে একটা ডিজিট নিয়েও নাম্বার হতে পারে, একের বেশি ডিজিট নিয়েও নাম্বার হতে পারে। তার মানে আমরা বলতে পারবো 8 হচ্ছে একটা 1 ডিজিটের নাম্বার। তার মানে আমার আলটিমেট অ্যান্সার হচ্ছে অপশন সি, সেটা হচ্ছে 8 একটা ডিজিটও, 8 একটা নাম্বারও। খেয়াল করে দেখি আমাদের অ্যান্সার মিলছে কিনা। অবশ্যই মিলে গেছে, সেটা হচ্ছে 8 হচ্ছে একটা ডিজিট, 8 একটা নাম্বার। ওকে, এইবার যে টপিকটাতে আসবো আমরা, প্রশ্ন পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে নাম্বার ফরমেশনের উপর। তার মানে আপনাকে হচ্ছে পরীক্ষার খাতায় কিছু ডিজিট দেয়া থাকবে, সেখান থেকে আপনার নাম্বার ফর্মুলেট করতে হবে। এবং এই জিনিসটা হচ্ছে ক্লাস 2-3-তে আমরা হচ্ছে অনেক করে এসেছি, 3-4-এও হচ্ছে করেছি। সেটা হচ্ছে স্থানীয় মান, সেই সিস্টেমটা দিয়ে যে এরকম অনেকগুলো সিঁড়ি থাকতো, তারপর হচ্ছে গুণ করে দিতাম, গুণ করে যোগ করে দিতাম, সেটাই হচ্ছে নাম্বার ফরমেশন অথবা স্থানীয় মানের অঙ্ক। তো এই জিনিসটাই হচ্ছে আমি আবার হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমাকে যদি কতগুলো ডিজিট দেয়া থাকে তাহলে সেই ডিজিটগুলোকে নাম্বারে কনভার্ট করা যায়। খেয়াল করে দেখবেন এই স্থান বা প্লেসটাকে আমরা বাংলায় বলি একক স্থান, এটা ইংরেজিতে এটাকে ওয়ান্সও বলে অথবা
ইউনিটসও বলে, এই প্লেসটাকে ইউনিটসও বলে। ওকে, খেয়াল করে দেখবেন লাস্টে কিন্তু এস আছে। ওকে, এই প্লেসটাকে বলা হয় দশমিক সংখ্যা অথবা টেন্স। এটাকে বলতাম আমরা শতক, এটা হয়ে যাবে হান্ড্রেডস। ওকে, আর লাস্টে এটা হয়ে যাবে থাউজেন্ডস বা শতক, হাজার। ওকে, এবার আসি, আমরা যেটা করতাম ছোটবেলায়, আমাকে যখন কতগুলো ডিজিট দেওয়া থাকতো সেটাকে যদি আমার নাম্বারে কনভার্ট করতে হতো, তাহলে প্রত্যেকটা ডিজিটকে আমরা তার স্থানীয় মান দিয়ে গুণ করতাম। আচ্ছা, স্থানীয় মান কি খেয়াল করে দেখেন, একক স্থানের স্থানীয় মান হচ্ছে 1 বা প্লেস ভ্যালু হচ্ছে 1। একইভাবে টেন্স প্লেসে, দশমিক প্লেসে আমার প্লেস ভ্যালু বা স্থানীয় মান হচ্ছে 10। শতকের ক্ষেত্রে এটা হচ্ছে 100 এবং কমন সেন্স আমাকে যেটা বলতেছে হাজারের ক্ষেত্রে সেটা হবে 1000। সো আমাকে যদি কতগুলো ডিজিট দেয়া থাকে সেখান থেকে আমাকে যদি নাম্বারে কনভার্ট করতে হয়, তাহলে আমরা যেটা করতাম প্রত্যেকটা ডিজিটকে, যেমন 7 হচ্ছে এমন একটা ডিজিট, 7 এর প্লেস ভ্যালু 7 যেহেতু একক স্থানে, এখানে প্লেস ভ্যালু হচ্ছে 1, সেটাকে আমি 1 দিয়ে গুণ করব। তো 7-এর সাথে 1 গুণ করলে হয় 7। একইভাবে 9 হচ্ছে আপনার দশমিক সংখ্যাতে, ওকে, দশমিক প্লেসে। সো দশমিক প্লেসে আপনার স্থানীয় মান হচ্ছে 10। সো 9কে আমি যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত আসে? 90। একইভাবে হান্ড্রেডসের ঘরে যেটা আছে সেটাকে আমরা গুণ করব 100 দিয়ে, অ্যান্ড লাস্টলি থাউজেন্ডসের ঘরে যেটা আছে সেটাকে আমরা গুণ করব কত দিয়ে? 1000 দিয়ে। সো গুণ করলে হয় 5000। এইবার আমরা যেটা করতাম ছোটবেলায়, এই সবগুলোকে হচ্ছে যোগ করে দিতাম। যোগ করলে খেয়াল করে দেখেন তো, যোগ করলে কি হয়? 5297। আচ্ছা, 5297 আর এই 5297 মিলে গেছে? অবশ্যই মিলে গেছে। সো নাম্বার ফরমেশন, দ্যাট মিনস আমাকে যদি কতগুলো ডিজিট দেয়া থাকে সেই ডিজিট থেকে আমার যদি নাম্বার ফর্মুলেট করতে হয়, তাহলে আমাকে যেটা করতে হয় প্রত্যেকটা ডিজিটকে আমরা কি দিয়ে গুণ করি? তার প্লেস ভ্যালু বা স্থানীয় মান দিয়ে গুণ করি। প্রত্যেকটার প্লেস ভ্যালু বা স্থানীয় মান দিয়ে গুণ করি। গুণ করার পর সবগুলোকে আমরা যোগ করে দিই। ওকে, সো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টরা এই জায়গাটাতে এসে ভুল করে, নাম্বার ফরমেশনের ক্ষেত্রে ওরা পাশাপাশি বসিয়ে দেয়, বাট পাশাপাশি বসানো যাবে না। সেক্ষেত্রে আমাদের যে সিস্টেমটা আছে, প্রত্যেকটা ডিজিটকে তার স্থানীয় মান বা প্লেস ভ্যালু দিয়ে গুণ করা, সেটা করলেই কিন্তু আমার অ্যান্সারটা বের হয়ে যাবে। এবার আমরা আসি যে প্রিভিয়াস ইয়ারে একটা ম্যাথ আমরা সলভ করি। আচ্ছা, এই প্রশ্নটাতে বলা আছে সেটা হচ্ছে ফাইন্ড অ্যান ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা একটু পরে আসতেছি ইন্টিজার বলতে কি বোঝায়। সো এমন একটা পূর্ণ সংখ্যা বের করতে বলছে। কন্ডিশন কি? হুইচ হ্যাজ এক্স ইন ইউনিটস, ওয়াই ইন টেন্স অ্যান্ড জেড ইন হান্ড্রেডস ডিজিট। তার মানে এককের ঘরে আছে এক্স, দশকের ঘরে আছে ওয়াই এবং শতকের ঘরে আছে জেড। আচ্ছা, খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম স্টুডেন্ট কিভাবে সলভ করে। এককের ঘরে আছে এক্স, সো এককের ঘর যেহেতু রাইট হ্যান্ড সাইডে থাকে, এটা এক্স। আচ্ছা, দশকের ঘরে আছে ওয়াই, সো ওয়াই, আর শতকের ঘরে আছে জেড, সো আমরা জেড এইভাবে বসে দিই। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে যে অ্যান্সারটা আসে সেটাকে আমরা কি বলি? অপশন বিতে চলে আসবে। এটাই হচ্ছে ওরা এই অ্যান্সারটা করে, বাট এটা কিন্তু আমাদের আনসার না। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ই। কারণ এইখানে হচ্ছে আমরা একটা ম্যাসিভ মিস্টেক করে ফেলেছি। একটু আগে আমি বললাম আমাকে যখন হচ্ছে প্রশ্নে কতগুলো ডিজিট দেওয়া থাকবে, ডিজিটগুলো কিন্তু আমি পাশাপাশি বসে নাম্বার ফর্মুলেট করতে পারবো না। সেটার একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কি, প্রত্যেকটা ডিজিটকে তার স্থানীয় মান বা প্লেস ভ্যালু দিয়ে গুণ করব। গুণ করার পর হচ্ছে আমরা সেটাকে যোগ করে দেব। আচ্ছা, তাহলে আমরা এবার হচ্ছে একটু সলভ করে দেখি। খেয়াল করে দেখেন এককের ঘরে আছে কি? এক্স। সো এক্স এর সাথে আমরা কত গুণ করব? এক্স এর সাথে আমরা গুণ করব এককের ঘরে প্লেস ভ্যালু হচ্ছে 1, সো আমরা মাল্টিপ্লাই করব এক্স। আচ্ছা, দশকের ঘরে কি আছে? ওয়াই। আচ্ছা, দশকের ঘরের প্লেস ভ্যালু কত? 10, সো ওয়াই কে আমরা গুণ করব কি দিয়ে?
10 দিয়ে। তাহলে কত আসে দেখেন তো, 10y। একইভাবে z যে আছে সেটা কি কোন স্থানে আছে, সেটা হচ্ছে শতকের ঘরে। আচ্ছা, শতকের ঘরের স্থানীয় মান হচ্ছে 100। সো আমরা z কে কি দিয়ে গুণ করব, z কে গুণ করব 100 দিয়ে। দ্যাট মিন্স 100z। সো এগুলাকে যদি আমি যোগ করে দিই তাহলে কি আসবে, 100z প্লাস 10y প্লাস x। এটাই কিন্তু আমার আলটিমেট আনসার। আমরা একটু আসি, যেহেতু হচ্ছে আমাদের আনসারটা বের হয়ে গেছে, আমাদের আনসারটা ছিল অপশন ই। ওকে, সো একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাকে যদি হচ্ছে কোনো ডিজিট দেওয়া থাকে, কতগুলো ডিজিট দেওয়া থাকে, সেখানে যদি আমাকে নাম্বার ফর্মুলেট করতে হয় তাহলে আমরা কিন্তু কখনোই পাশাপাশি বসাবো না। সেটাকে হচ্ছে আমরা প্রত্যেকটা ডিজিটকে তার স্থানীয় মান বা প্লেস ভ্যালু দিয়ে গুণ করব। গুণ করার পর হচ্ছে সেগুলোকে আমরা যোগ করে দেব। ফাইন। ওয়েল, এইবার আমরা আসি হচ্ছে নাম্বারের, যদি হচ্ছে আমি একটা ফ্যামিলি চার্ট করি তাহলে ফ্যামিলি চার্টটা হচ্ছে কিরকম দাঁড়ায় সেটা নিয়ে, সেটা হচ্ছে নাম্বার জিনিওলজি। আচ্ছা, সো এইটার সবার প্রথমে থাকে ডিজিট। ডিজিটটা কি সেটা আমরা বলে দিয়েছি, সেটা হচ্ছে নিউমেরিক সিম্বল। ডিজিট থেকে আমরা ফর্মুলেট করলাম নাম্বার। এবার নাম্বারকে আমরা হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হচ্ছে আনরিয়েল নাম্বার, অথবা এটাকে ইমাজিনারি নাম্বারও বলে। আচ্ছা, সো আমি যদি বাংলায় ট্রান্সলেট করি তাহলে রিয়েল নাম্বার হচ্ছে আপনার বাস্তব সংখ্যা, আনরিয়েল নাম্বার হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। তো ছোটবেলায় আমরা যে ডেফিনিশনটা পড়েছিলাম ক্লাস 9-এ, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা হচ্ছে সেসব নাম্বার যেগুলো হচ্ছে নাম্বার লাইনে আপনি প্লেস করতে পারবেন, সংখ্যা রেখাতে যেগুলোকে বসাতে পারবেন সেগুলাই কিন্তু হচ্ছে বাস্তব সংখ্যা। আর আনরিয়েল নাম্বার সেগুলোকে হচ্ছে আপনি এই নাম্বার লাইনে কোনো জায়গায় প্লেস করতে পারবেন না। ওকে, সো একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে রিয়েল নাম্বার হচ্ছে সেই সব নাম্বার যেগুলোকে আপনি নাম্বার লাইনে বসাতে পারবেন। ফর এক্সাম্পল ধরেন 3.5। সো 3.5 কিন্তু 3 আর 4-এর মাঝখানে কোনো একটা জায়গাতে হবে, 3.5। যেহেতু এটাকে আপনি এই নাম্বার লাইনে বসাতে পারছেন, সেটা কিন্তু একটা রিয়েল নাম্বার। একইভাবে -1 সেটাও কিন্তু একটা রিয়েল নাম্বার, কারণ এটাকেও হচ্ছে আপনি পিন্ট পয়েন্ট করে দেখাইতে পারতেছেন যে সংখ্যা কোন জায়গায় এখানে বসতেছে। এবার আনরিয়েল নাম্বারে আসি। আনরিয়েল নাম্বার হচ্ছে এমন কিছু নাম্বার যেগুলোকে হচ্ছে আমি কোনো নাম্বার লাইনে প্লেস করতে পারবো না। এইবার দেখি তো যে এই ডেফিনিশন দিয়ে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে টাইপের ম্যাথ আসে সেগুলো সলভ করা সম্ভব কিনা। ওয়েল, সো খেয়াল করে দেখি, আমরা যদি হচ্ছে বিগত বছরের একটা প্রশ্ন অ্যানালাইজ করে দেখি, সেটা বলা আছে যে হুইচ অফ দি ফলোইং ইজ অ্যান আনরিয়েল নাম্বার। নিচের কোনটা হচ্ছে একটা আনরিয়েল নাম্বার? আচ্ছা, অপশন এ তে বলা আছে -√49, অপশন বি তে বলা আছে √577, অপশন সি তে বলা আছে 3.1416 ... অ্যান্ড অপশন ডি তে বলা আছে √49। আচ্ছা, খেয়াল করে দেখেন এই ম্যাথটাতে আপনাদের হচ্ছে এখানে একটু ঝামেলা লেগে যাবে। কোন জায়গায় ঝামেলা লাগবে? আমি ডেফিনেশনে বললাম যে যে নাম্বারগুলো নাম্বার লাইনে বসানো যায় সেগুলো রিয়েল নাম্বার, যেগুলো নাম্বার লাইনে বসানো যায় না সেগুলো আনরিয়েল নাম্বার। বাট প্রবলেমটা হচ্ছে কোন নাম্বারগুলো নাম্বার লাইনে বসানো যায়, কোন নাম্বারগুলো নাম্বার লাইনে বসানো যায় না, সেটা নিয়ে হচ্ছে আমাদের ওইরকম কোনো ধারণা নাই। সো শুধু ডেফিনিশন থেকে এই ম্যাথগুলো সলভ করা সম্ভব না। সো আমি যেটা করব, আমি আপনাদের দুইটা ট্রিক্স শিখায় দেব, সেটা হচ্ছে কিভাবে ধরা যায় কোন নাম্বারটা আনরিয়েল। সো আপনি যদি বুঝতে পারেন কোন নাম্বারগুলো আনরিয়েল, তাহলে বাদ বাকি পৃথিবীর সব নাম্বারই কিন্তু হচ্ছে রিয়েল নাম্বার হয়ে যাবে। সো আমাদের যে নেক্সট টপিকটা সেটা হচ্ছে হাউ টু ডিটেক্ট আনরিয়েল নাম্বারস। আমি কিভাবে বুঝবো কোন নাম্বারটা আনরিয়েল। সো আমি যদি বুঝতে পারি যে হচ্ছে কোন নাম্বারটা আনরিয়েল, তাহলে অপশনের বাকিগুলো হচ্ছে হয়ে যাবে রিয়েল নাম্বার। আচ্ছা, আনরিয়েল নাম্বার বোঝার জন্য দুইটা উপায় আছে। একটা উপায় হচ্ছে রুট ওভার অফ অ্যানি নেগেটিভ নাম্বার। কোনো নেগেটিভ নাম্বারকে যদি আপনি রুট করেন সেটা হয়ে যাবে আনরিয়েল নাম্বার। ফর এক্সাম্পল, আমাদের ক্যালকুলেটর নর্মালি কিন্তু হচ্ছে আপনার কম্পাউন্ড মোডে থাকে। ওকে, সো কম্পাউন্ড মোডে থাকার সময় আপনি যদি কোনো নেগেটিভ নাম্বারকে রুট করেন, ফর এক্সাম্পল আপনি বসালেন হচ্ছে √64, আপনি একটু চেক করে দেখেন আপনার অ্যান্সার আসবে ম্যাথ ইরোর অথবা সিনট্যাক্স ইরোর, এই যে কোনো দুইটার একটা।
বাট আপনি যদি এটাকে কনভার্ট করে কমপ্লেক্স মোডে নিয়ে যান তাহলে সেটা কিন্তু আপনাকে দেখাবে এইচ আই 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 সাইনটা যেটা আছে একটা ইটালিক করা আই, সেটাতে বোঝায় হচ্ছে আপনার ইমাজিনারি অথবা আনরিয়াল নাম্বার। সো আনরিয়াল নাম্বার বের করার হচ্ছে দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে কোনো নেগেটিভ নাম্বারকে রুট করলে সেটাও হয়ে যায় আনরিয়াল নাম্বার, অথবা কোনো নাম্বারের সাথে এই ইটালিক করে যদি ছোট আইটা থাকে তাহলে সেটা দিয়েও আমরা বোঝাবো যে এটা আনরিয়াল নাম্বার, কারণ এই আই দিয়ে বোঝাচ্ছে আসলে কি ইমাজিনারি। ওকে, সো এই দুইটা ট্রিক্স আমরা শিখে গেলাম। তাহলে এই দুইটার মধ্যে যদি কোনোটাই না পড়ে তাহলে বাদ বাকি সব নাম্বার কি হয়ে যাবে, রিয়েল নাম্বার হয়ে যাবে। এবার আসি, তাহলে আমরা যে হচ্ছে একটু আগে ম্যাথটা করছিলাম এই ম্যাথটা আসলে সলভ করতে পারি কিনা দেখি। খেয়াল করে দেখি, অপশন এতে বলা আছে -√49। খেয়াল করে দেখেন এইখানে যে রুটটা করা হয়েছে সেটা কিসের রুট করা হয়েছে, 49-এর। আচ্ছা, 49 কি একটা পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার? 49 অবশ্যই একটা পজিটিভ নাম্বার। আচ্ছা, কোনো পজিটিভ নাম্বারকে রুট করলে সেটা কি আনরিয়াল হয় না? সেটা তো আমি বলি নাই, আমি বলছি যে কোনো নেগেটিভ নাম্বারকে রুট করলে সেটা আনরিয়াল হয়। যেহেতু 49 একটা পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বারকে রুট করলে সেটা আনরিয়াল হবে না। সো অপশন এ বাদ। একইভাবে অপশন বিও বাদ, কারণ অপশন বিতে রুট করা হয়েছে কি কাকে, 577 কে। 577 কিন্তু আপনার একটা পজিটিভ নাম্বার, যেহেতু পজিটিভ নাম্বারকে রুট করছে সো সেটাও কিন্তু আনরিয়াল নাম্বার হবে না। অপশন সি, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা আনরিয়াল হবে না, কারণ এটা কোনো নেগেটিভ নাম্বারের রুট না বা এটার শেষে কোনো আই নাই। এবার আসি অপশন ডিতে, সেটা হচ্ছে √49। খেয়াল করে দেখেন এইবার যে রুটটা আছে এটা কিসের রুট করা হয়েছে, -49-এ, -49। সো -49 যেহেতু একটা নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বারকে যেহেতু রুট করা হয়েছে তার মানে আমি এটা বলে দিতে পারি এই নাম্বারটাই হচ্ছে আনরিয়াল নাম্বার অথবা ইমাজিনারি নাম্বার। ওকে, সো একটা জিনিস হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে ট্রিক্সটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আনরিয়াল নাম্বার ধরার উপায় হচ্ছে দুইটা। একটা হচ্ছে কোনো নেগেটিভ নাম্বারকে যদি আমরা রুট করি তাহলে সেটা আনরিয়াল নাম্বার, এবং কোনো নাম্বারের সাথে যদি এরকম ছোট্ট করে ইটালিক করে হচ্ছে একটা আই থাকে তাহলে সেটাও হচ্ছে একটা আনরিয়াল নাম্বার। সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। আচ্ছা, এইবার রিয়েল আনরিয়েল তো আমরা পড়লাম। রিয়েল নাম্বারকে আমরা আবার দুইটা পার্টে ভাগ করতে পারবো, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। আচ্ছা, রেশনাল নাম্বারের বাংলা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মূলদ সংখ্যা, আর ইরেশনাল নাম্বারের বাংলা হচ্ছে অমূলদ সংখ্যা। এবং ছোটবেলায় কিন্তু আমরা হচ্ছে দেখেন মনে আছে কিনা যে প্রমাণ করে দেখাও যে √5 একটি অমূলদ সংখ্যা, মনে আছে? ওকে, সো সেম টপিকটাই হচ্ছে আমরা এখানে আবার পড়বো। আচ্ছা, আমি যদি হচ্ছে বুকিশ ডেফিনেশনে যাই তাহলে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা বলতে সেই সব নাম্বারকে বোঝায় যেগুলো হচ্ছে ক্যান বি রিটেন অ্যাজ a divided by b, where a and b are both integers and b is not equal to 0। তার মানে কোনো নাম্বারকে যদি আমি a by b এই ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, যেখানে a আর b দুইটাই হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এবং b শূন্যের সমান না, সেক্ষেত্রে সেই নাম্বারগুলোকে হচ্ছে আমরা রেশনাল নাম্বার বলতে পারি। আচ্ছা, ব্যাপারটা কি বোঝায়? ফর এক্সাম্পল, ধরেন আমি একটা নাম্বার নিলাম 3.5। এই নাম্বারটা রেশনাল হবে না ইরেশনাল হবে? খেয়াল করে দেখেন 3.5 এই নাম্বারটাকে আমরা লিখতে পারি 35 ডিভাইডেড বাই 10। আচ্ছা, তার মানে 3.5 হচ্ছে এমন একটা নাম্বার যেটাকে আমরা একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি, তার মানে হচ্ছে a বাই b আকারে প্রকাশ করতে পারছি, যেখানে a আর b তার মানে হচ্ছে 35 আর 10 দুইটাই হচ্ছে কিনা পূর্ণ সংখ্যা, এবং নিচের যে হচ্ছে আমার ডিনোমিনেটর বা হর আছে সেটা শূন্য না। ওকে, আচ্ছা, তার মানে আমরা বলে দিতে পারি 3.5 হচ্ছে একটা রেশনাল নাম্বার। একইভাবে আমি যদি ধরি এখানে 3.5-এর জায়গায় যদি শুধু 3 থাকতো তাহলে কি হতো, এটাও একটা রেশনাল নাম্বার হইতো। কারণ রেশনাল নাম্বার কেন হইতো, কারণ 3কে এইভাবে লেখা যায় 3 ডিভাইডেড বাই 1। সো a বাই b আকারে প্রকাশ করা যাচ্ছে, যেখানে a আর b দুইটাই হচ্ছে ইন্টিজার এবং b ইজ নট ইকুয়াল টু 0। সো 3ও এই দিক থেকে একটা রেশনাল নাম্বার। আচ্ছা, এবার ইরেশনাল নাম্বার হচ্ছে
ঠিক তার উল্টাটা। ইরেশনাল নাম্বার হচ্ছে যেসব নাম্বারকে আপনি এ বাই বি আকারে প্রকাশ করতে পারবেন না, সেটাই হচ্ছে ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। এবার প্রবলেমটা হচ্ছে কি, আমরা একটু আগে রিয়েল নাম্বার আনরিয়েল নাম্বারের ডেফিনেশন পড়েছিলাম এবং ডেফিনেশন নাম্বারে পড়েও আমরা কিন্তু ম্যাথটা সলভ করতে পারি নাই। একইভাবে রেশনাল ইরেশনাল নাম্বারের ডেফিনেশন পড়েও ম্যাথগুলো সলভ করা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি যেটা করব, আপনাদের শিখিয়ে দেব যে ইরেশনাল নাম্বারের কিভাবে শর্টকাটে আপনি বের করতে পারবেন যে হচ্ছে কোন নাম্বারগুলা ইরেশনাল নাম্বার। সো আপনি যদি ধরতে পারেন যে কোন নাম্বারগুলো ইরেশনাল নাম্বার, তাহলে বাদবাকি সব নাম্বারই কিন্তু হচ্ছে, বাদবাকি সব রিয়েল নাম্বারই কিন্তু হয়ে যাবে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। সো আমাদের যে নেক্সট টপিকটা সেটা হচ্ছে হাউ টু ডিটেক্ট ইরেশনাল নাম্বার। সো আমরা কিভাবে বুঝবো একটা নাম্বার ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। ওকে, সো ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা বের করার জন্য টোটাল 4টা টেকনিক আছে। আমি 4টা টেকনিকই হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম টেকনিকটা হচ্ছে, ইরেশনাল নাম্বার, একটা নাম্বার তখনই ইরেশনাল হবে যখন সেটা প্যাটার্ন ছাড়া চলন্ত দশমিক, নন টার্মিনেটিং ডেসিমাল হয়। আচ্ছা, মানেটা কি? তার মানে হচ্ছে এইখানে আমার কন্ডিশন টোটাল 2টা, সেটা হচ্ছে প্যাটার্ন ছাড়া হইতে হবে, তার মানে ওই নাম্বারটার আমি কোনো প্যাটার্ন বুঝতে পারবো না, আর সেটাকে হইতে হবে চলন্ত দশমিক। ওকে, চলন্ত দশমিক কি? সেটা হচ্ছে ডেসিমাল নাম্বারটা থেমে যায় নাই, এটা কিন্তু অনন্তকাল ধরে চলছে। আচ্ছা, আমি টোটাল 4টা এক্সাম্পল নিয়ে এসেছি। এই 4টা এক্সাম্পল যদি আমরা হচ্ছে একটু ঠান্ডা মাথায় খেয়াল করি, তাহলে হচ্ছে ইরেশনাল নাম্বার নিয়ে হচ্ছে আমাদের আর কোনো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, প্রথম অপশনটা কি? প্রথম অপশনটাতে বলা আছে 3.14257 ডট 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 ডট। আচ্ছা, খেয়াল করেন এই ডট 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 দিয়ে কি বোঝা যাচ্ছে? তার মানে ডিজিটগুলো কিন্তু এখানে থেমে যায় নাই, ডিজিটগুলো কিন্তু আরো চলছে, অনন্তকাল ধরে এই ডিজিটগুলো চলতে থাকবে। তার মানে এটা কি বলা হচ্ছে? চলন্ত দশমিক। সো প্রথম যে এক্সাম্পলটা সেটা কিন্তু একটা কন্ডিশন পার করে ফেলছে, তার মানে এই নাম্বারটা হচ্ছে একটা চলন্ত দশমিক, তার মানে এটা একটা ইরেশনাল নাম্বার হতে পারে। এইবার সেকেন্ড যে কন্ডিশনটা আছে সেটা আমরা চেক করে দেখব, এটা কি প্যাটার্ন সহ নাকি প্যাটার্ন ছাড়া। আচ্ছা, প্যাটার্ন সহ আর প্যাটার্ন ছাড়া বলতে কি বোঝায়? প্যাটার্ন সহ হচ্ছে সেই সব নাম্বার সেগুলো হচ্ছে আপনি বলে দিতে পারবেন যে পরের ডিজিটগুলো কি হবে, আর প্যাটার্ন ছাড়া হচ্ছে এমন কিছু নাম্বার যেগুলো হচ্ছে আপনি বলতে পারবেন না যে পরের ডিজিটগুলো কি হবে। যেমন এই যে নাম্বারটা 14257 ডট 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 ডট, আপনি বলতে পারবেন না যে হচ্ছে পরের ডিজিটগুলো কি হবে। বাট 343434, আপনি কিন্তু অলরেডি কমন সেন্স আমাকে বলতেছে যে পরের ডিজিটগুলো হয়ে যাবে কি 343434। সো এটা প্যাটার্ন সহ, আর যেহেতু এখানে পরের ডিজিটগুলো আমি বলতে পারতেছি না যে কোন ডিজিটগুলো হবে, তার মানে এটা প্যাটার্ন ছাড়া। সো এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনও ফুলফিল করে ফেলতেছে। সো প্রথম এক্সাম্পলটা হচ্ছে এমন একটা এক্সাম্পল যেটা কিনা হচ্ছে একটা চলন্ত দশমিক এবং এটা একটা প্যাটার্ন ছাড়া, তার মানে আমরা এটা বলে দিতে পারবো এটা একটা ইরেশনাল নাম্বার। এইবার সেকেন্ডটাতে আসি। সেকেন্ডটাতে বলা আছে 3.14257। খেয়াল করে দেখবেন এইখানে কিন্তু আর ডট 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 এগুলা কিছু দেয়া নাই, তার মানে চলন্ত দশমিক এই কন্ডিশন সে আর ফুলফিল করতে পারে নাই। যেহেতু একটা কন্ডিশন সে ফুলফিল করতে পারে নাই, ইরেশনাল নাম্বার হওয়ার জন্য 2টা কন্ডিশনই ফুলফিল করতে হবে, তার মানে এইটা আর হচ্ছে আপনার ইরেশনাল নাম্বার হতে পারবে না, এটা হয়ে যাবে হচ্ছে আপনার রেশনাল নাম্বার। আচ্ছা, একইভাবে আমি যদি পরেরটাতে আসি তাহলে খেয়াল করে দেখেন 3.343434 ডট 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 দিয়ে কি বোঝাচ্ছে? অবশ্যই চলন্ত দশমিক বোঝাচ্ছে। সো এই কন্ডিশন সে পাস করে ফেলছে। বাট এইটা কিন্তু প্যাটার্ন ছাড়া না, এটা কিন্তু প্যাটার্ন সহ। আপনি বলে দিতে পারছেন যে পরের ডিজিটগুলো হয়ে যাবে 343434। সো প্যাটার্ন ছাড়া এই কন্ডিশন আর সে ফুলফিল করতে পারে নাই, তার মানে এইটা আর রেশনাল হবে না, এটা হয়ে যাবে ইরেশনাল, সরি, এটা হয়ে যাবে রেশনাল নাম্বার। ওকে, এইবার আসি 3.343434, এইটা কিন্তু আর চলন্ত দশমিক না। এইটা যেহেতু চলন্ত দশমিক না, প্রথম কন্ডিশনটাই ফুলফিল করে নাই, তার মানে এইটা আমি বলে দিতে পারবো যে এটাও রেশনাল নাম্বার, এটা ইরেশনাল নাম্বার হইতে পারবে না, কারণ ইরেশনাল হওয়ার জন্য হচ্ছে আমাকে 2টা কন্ডিশনই ফুলফিল করতে হবে। ওকে,
এবার আমরা যেটা করব, সেকেন্ড যে টেকনিকটা আছে সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার হচ্ছে এমন কিছু নাম্বার যেটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার না, এমন সংখ্যার যদি স্কোয়ার রুট করি তাহলে সেটাকেও ইরেশনাল নাম্বার বলা যাবে। এবার প্রশ্ন হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার কি আর স্কোয়ার রুট কি? স্কোয়ার রুট মানে হচ্ছে বর্গমূল, আমরা যে স্কোয়ার রুট সাইন দিতাম সেটাই। আর পারফেক্ট স্কোয়ারের বাংলা হচ্ছে পূর্ণবর্গ। কতগুলো ইন্টিজার বা পূর্ণ সংখ্যাকে আমরা স্কোয়ার করার পর যে ডিজিটগুলো পাবো সেগুলোকেই বলা হবে, যে নাম্বারগুলো পাবো সেগুলোই হচ্ছে পারফেক্ট স্কোয়ার। ফর এক্সাম্পল, ধরেন 1কে স্কোয়ার করলে কি হয়? 1 একটা পূর্ণ সংখ্যা, সেটাকে স্কোয়ার করলে পাওয়া যাবে 1। একইভাবে 2কে যদি আমি স্কোয়ার করি তাহলে কত পাওয়া যাবে? 4। 3কে স্কোয়ার করলে সেটা পাওয়া যাবে 9। 4কে স্কোয়ার করলে এরকম পাওয়া যাবে 16। এরকম করে এরকম অনেক নাম্বার আছে। 10কে স্কোয়ার করলে পাওয়া যাবে 100। ওকে, সো এই যে স্কোয়ার করার পর যে নাম্বারগুলো পেলাম এই নাম্বারগুলোকে বলা হয় পারফেক্ট স্কোয়ার। এই নাম্বারগুলোকে বলা হবে পারফেক্ট স্কোয়ার। সো ইরেশনাল নাম্বার হওয়ার জন্য আমার কন্ডিশন হচ্ছে দুইটা, সেটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার না এমন সংখ্যার স্কোয়ার রুট। ফর এক্সাম্পল, আমি বললাম যে 5কে আমি রুট করব, স্কোয়ার রুট করব। খেয়াল করে দেখেন আমি স্কোয়ার রুট করেছি, বাট এইটা কি পারফেক্ট স্কোয়ার নাকি পারফেক্ট স্কোয়ার না? খেয়াল করে দেখেন আপনি কি এইখানে 5 খুঁজে পাচ্ছেন? 1 আছে, 4 আছে, 9 আছে, বাট 5 কি আছে? না, 5 হচ্ছে পারফেক্ট স্কোয়ার না। 5 হচ্ছে এমন একটা নাম্বার যেটা কিনা পারফেক্ট স্কোয়ার না। এমন সংখ্যার আমি কি করেছি? স্কোয়ার রুট করেছি। যেহেতু দুইটা কন্ডিশনই ফুলফিল করে ফেলেছে, তার মানে আমি বলতে পারবো এটা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। একইভাবে আমি যদি বলতাম √23, খেয়াল করে দেখেন আমি যদি এরকম আসি 5 স্কোয়ার হচ্ছে আপনার 25, বাট 23 কিন্তু আপনি এখানে খুঁজে পাচ্ছেন না। 23 একটা পারফেক্ট স্কোয়ার না। 23 হচ্ছে এমন একটা নাম্বার যেটা কিনা পারফেক্ট স্কোয়ার না। এমন সংখ্যার আমি কি করেছি? স্কোয়ার রুট করেছি। তার মানে এটাও হয়ে যাবে একটা ইরেশনাল নাম্বার। বাট আমি যদি 100কে স্কোয়ার রুট করতাম তাহলে সেটা কি ইরেশনাল হতো না রেশনাল হতো? সেটা হয়ে যেত রেশনাল নাম্বার, কারণ 10 স্কোয়ার হচ্ছে 100। সো 100 হচ্ছে এমন একটা নাম্বার যেটা কিনা পারফেক্ট স্কোয়ার। সো পারফেক্ট স্কোয়ার না, এই কন্ডিশনটা আর সে ফুলফিল করতে পারে না। সো √100 হচ্ছে একটা রেশনাল নাম্বার। একইভাবে পরেরটাতে আসি। পরেরটাতে বলা আছে যে পারফেক্ট কিউব না এমন সংখ্যার যদি আমি কিউব রুট করি তাহলে সেই নাম্বারগুলোও হয়ে যাবে ইরেশনাল নাম্বার। তাহলে প্রশ্ন এখনো জাগে যে হচ্ছে পারফেক্ট কিউব কি, কিউব রুট কি? কিউব রুট মানে হচ্ছে ঘনমূল। সো এই দেখেন স্কোয়ার রুটের উপর ছোট্ট করে হচ্ছে আমরা যে কিউবটা লিখতাম সেটা হচ্ছে কিউব রুট। আর পারফেক্ট কিউব হচ্ছে একইভাবে দেখেন যে পারফেক্ট স্কোয়ার ঠিক যেমন পারফেক্ট কিউবে একই রকম। সো 1কে কিউব করলে হয় 1, 2কে কিউব করলে হয় 8, 3কে কিউব করলে হয় 3 3 9, 3 9 27। ওকে, 4কে কিউব করলে হয় 4 4 16, 4 16 64। 5কে কিউব করলে হবে 5 5 25, 5 25 125। খেয়াল করে দেখেন কিউব করার পর যে নাম্বারগুলো পাচ্ছি এগুলাকে বলা হবে পারফেক্ট কিউব। পারফেক্ট কিউব। এইবার ইরেশনাল নাম্বার হওয়ার জন্য আমার দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে। সেটা হচ্ছে পারফেক্ট কিউব না এমন সংখ্যার কি করতে হবে? কিউব রুট করতে হবে। আচ্ছা, এবার আসি, তাহলে আমি একটা এক্সাম্পল নিয়ে দাঁড়াই। একইভাবে 5কে যদি আমি কিউব রুট করি তাহলে সেটা কি রেশনাল নাম্বার হবে না ইরেশনাল নাম্বার হবে? খেয়াল করে দেখেন 1 আছে, 8 আছে, বাট 5 কি আছে? 5কে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। সো 5 হচ্ছে পারফেক্ট কিউব না। সো প্রথম কন্ডিশনটা ফুলফিল করে ফেলেছে। 5-এর আমি কি করেছি? কিউব রুট করেছি। তার মানে যেহেতু দুইটা কন্ডিশনই ফুলফিল করে ফেলেছে, সো এই নাম্বারটাকে আমরা একটা ইরেশনাল নাম্বার বলতে পারবো। একইভাবে যদি এরকম আসতো √23
সেটাও হয়ে যাবে, সরি কিউব রুট 23 এটাও হয়ে যাবে একটা ইরেশনাল নাম্বার, কারণ 23 এটা কিন্তু আমি এখানে খুঁজে পাচ্ছি না। সো তার মানে হচ্ছে 23 হচ্ছে এমন একটা নাম্বার যেটা কিনা পারফেক্ট কিউব না, এবং এমন সংখ্যার আমি কি করলাম, এমন সংখ্যার আমি করেছি কিউব রুট, তার মানে এটা হয়ে যাবে একটা ইরেশনাল নাম্বার। বাট আমি যদি 64কে কিউব রুট করতাম তাহলে সেটা কি হয়ে যেত, সেটা হয়ে যেত রেশনাল নাম্বার, কারণ 64 হচ্ছে আপনার একটা পারফেক্ট কিউব। সো পারফেক্ট কিউব না, এই কন্ডিশনটা কিন্তু আর সে ফুলফিল করতে পারে না, কারণ এই কারণেই কিউব রুট অফ 64 ক্যান বি আ রেশনাল নাম্বার। ওকে, এবার লাস্টের ট্রিকটা আমরা শিখে নিই, সেটা হচ্ছে দুইটা স্পেশাল ইরেশনাল নাম্বার আছে, একটা হচ্ছে পাই, পায়ের ভ্যালু হচ্ছে 3.1416 ডট 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 দিয়ে বোঝাচ্ছে কি আপনার চলন্ত দশমিক, এবং এটা প্যাটার্ন ছাড়া চলন্ত দশমিক, এই কারণে পাই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। একইভাবে এক্সপোনেনশিয়াল, এই জিনিসটা হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্স এবং ফাইন্যান্সে অনেক ইউজ করে থাকি। সো এক্সপোনেনশিয়ালও হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। ওকে, সো আমরা হচ্ছে একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার হওয়ার জন্য টোটাল 4টা কন্ডিশন ফুলফিল করলেই হবে, মানে 4টা ভাবে আমি বুঝতে পারবো যে একটা নাম্বার ইরেশনাল নাম্বার কিনা। সেটা হচ্ছে প্যাটার্ন ছাড়া চলন্ত দশমিক, পারফেক্ট স্কোয়ার না এমন সংখ্যার স্কোয়ার রুট, পারফেক্ট কিউব না এমন সংখ্যার কিউব রুট, পাই এবং এক্সপোনেনশিয়াল, এবং বাকি যে নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে আপনার রেশনাল নাম্বার। ওকে, সো এবার আসি, তাহলে এবার খেয়াল করে দেখি যে এই যে প্রশ্নটা আছে বিগত বছরে যে প্রশ্নটা ছিল সেখানে বের করতে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ রেশনাল নাম্বার। সো আমাকে বের করতে হবে কোন নাম্বারটা রেশনাল নাম্বার। খেয়াল করে দেখেন, আমরা যদি হচ্ছে নিচের থেকে আগাই, সেটা হচ্ছে অপশন ডিতে বলা আছে কিউব রুট অফ 4। আচ্ছা, খেয়াল করে দেখেন 4 কি পারফেক্ট কিউব নাকি পারফেক্ট কিউব না? 4 হচ্ছে পারফেক্ট কিউব না, কারণ 1 কিউব 1, 2 কিউব 8, বাট 4 কিন্তু পারফেক্ট কিউব না। সো পারফেক্ট কিউব না এমন সংখ্যার আমরা কি করেছি, কিউব রুট করেছি। সো পারফেক্ট কিউব না এমন সংখ্যার কিউব রুট করলে কি হয়ে যায়, সেটা হয়ে যায় ইরেশনাল নাম্বার। একইভাবে আমরা বলেছিলাম কি পাই হচ্ছে একটা স্পেশাল ইরেশনাল নাম্বার। ওকে, অপশন এতে বলা আছে রুট ওভার 8। খেয়াল করে দেখবেন রুট ওভার 8। আচ্ছা, 1 স্কোয়ার হচ্ছে 1, 2 স্কোয়ার হচ্ছে 4, 3 স্কোয়ার হচ্ছে 9, বাট 8 কি একটা পারফেক্ট স্কোয়ার? 8 কিন্তু পারফেক্ট স্কোয়ার না। সো পারফেক্ট স্কোয়ার না এমন সংখ্যার স্কোয়ার রুট করে ফেলেছি, এই কারণে সেটা হয়ে যাবে একটা ইরেশনাল নাম্বার। এবার অপশন বিতে আসি, অপশন বিতে বলা আছে কি 3.141414 ডট 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 দিয়ে কি বোঝাচ্ছে, প্যাটার্ন ছাড়া চলন্ত, ডট দিয়ে বোঝাচ্ছে আপনার চলন্ত দশমিক বা নন টার্মিনেটিং ডেসিমাল, বাট এটা কিন্তু প্যাটার্ন ছাড়া না, এটা কিন্তু প্যাটার্ন সহ। যেহেতু আমার কন্ডিশন দুইটা ফুলফিল করতে হতো, প্যাটার্ন ছাড়া চলন্ত দশমিক, এটা প্যাটার্ন ছাড়া এই কন্ডিশন ফুলফিল করতে পারে নাই, কারণ এই নাম্বারটা প্যাটার্ন সহ। আমি বলে দিতে পারবো যে পরের ডিজিটগুলো হচ্ছে 141414। সো এটা কিন্তু আর ইরেশনাল হইতে পারবে না, এটা হয়ে যাবে হচ্ছে আপনার রেশনাল নাম্বার। সো আমরা দেখি আমার অ্যান্সারটা এখানে চলে এসেছে। সো এই পর্যন্ত হচ্ছে যেটা আমরা শিখলাম যে নাম্বার থেকে হচ্ছে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা হচ্ছে আনরিয়েল নাম্বার। রিয়েল নাম্বার হচ্ছে সেই সব নাম্বার যেগুলো হচ্ছে নাম্বার লাইনে প্লেস করা যায়, আনরিয়েল নাম্বার হচ্ছে সেই সব নাম্বার যেগুলো নাম্বার লাইনে প্লেস করা যায় না। বাট ডেফিনিশন থেকে যেহেতু আমাদের পক্ষে ম্যাথ সলভ করা সম্ভব হচ্ছিল না, এই কারণে আমরা ছোট দুইটা ট্রিক্স শিখেছিলাম। সেটা হচ্ছে পৃথিবীর সেই সব নাম্বারই হচ্ছে আনরিয়েল নাম্বার, যেটা হচ্ছে রুট ওভার অফ অ্যানি নেগেটিভ নাম্বার, রুট ওভার অফ অ্যানি নেগেটিভ নাম্বার, এবং কোনো নাম্বারের সাথে যদি ছোট্ট করে এই ইটালিক আই থাকে সেটাও হচ্ছে আনরিয়েল নাম্বার। সো বাদ বাকি সব নাম্বারই হয়ে যাবে কি রিয়েল নাম্বার হয়ে যাবে। এবার রিয়েল নাম্বারকে আমরা দুইটা পার্টে ভাগ করলাম, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বারকে হচ্ছে এমন নাম্বার যেগুলোকে a বাই b এই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যেখানে a আর b দুইটাই হচ্ছে ইন্টিজার আর b ইজ নট ইকুয়াল টু 0। ঠিক তার উল্টাটা হচ্ছে ইরেশনাল নাম্বার। বাট ডেফিনেশন থেকে যেহেতু আমাদের পক্ষে ম্যাথ সলভ করা অসুবিধা হয়ে যাচ্ছিল,
সেই কারণে আমি আপনাদের এই ট্রিক্সটাও শিখিয়ে দিয়েছি ইরেশনাল নাম্বারগুলো হচ্ছে কিভাবে বের করতে হয়। ইরেশনাল নাম্বার বের করার হচ্ছে টোটাল 4টা উপায় আছে। প্রথমটা হচ্ছে প্যাটার্ন ছাড়া চলন্ত দশমিক, কন্ডিশন হচ্ছে 2টা, প্যাটার্ন ছাড়া হইতে হবে, চলন্ত দশমিক হইতে হবে। সেকেন্ডটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার না এমন সংখ্যার স্কোয়ার রুট, পারফেক্ট কিউব না এমন সংখ্যার কিউব রুট, এবং পাই এবং এক্সপোনেনশিয়াল। ওকে, এইবার আমরা নাম্বারকে আরো 3টা পার্টে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ইন্টিজার, ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমাল। আচ্ছা, এই জিনিসগুলো কি কি? এগুলো হচ্ছে জাস্ট ডেফিনেশন দেখার জন্য। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে যেসব সংখ্যা হচ্ছে দেখতে অনেক সুন্দর, কোনো কমপ্লিকেশন নাই, তার হচ্ছে কোনো ডেসিমাল পয়েন্ট নাই, যেগুলো হচ্ছে কোনো ভগ্নাংশ পয়েন্ট নাই, সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। যেমন -1, -2, -3, -4। আবার পজিটিভ নাম্বার হতে পারে 1, 2, 3, 4, 5। এগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আর ফ্র্যাকশন হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের 2টা পার্ট থাকে। ধরেন আমি বললাম 3/4। ওপরেরটাকে আমরা বাংলায় বলতাম হচ্ছে লব, বাট ইংরেজিতে এটাকে বলা হয় নিউমেরেটর। সো আমরা যারা হচ্ছে বাংলা মিডিয়ামে আছি না, সো এই টার্ম 2টা হচ্ছে আমাদের শিখতে হবে। আর নিচেরটাকে বলা হবে হর, এটা হচ্ছে ডিনমিনেটর। ওকে, আর ডেসিমাল হচ্ছে দশমিক সংখ্যা, মানে হচ্ছে ধরেন 2.34, এটাও একটা দশমিক সংখ্যা। 5.06, এটাও হচ্ছে একটা দশমিক সংখ্যা। সো নাম্বারকে আবার হচ্ছে আমরা 3টা পার্টে ভাগ করতে পারি, ইন্টিজার, ফ্র্যাকশন এবং ডেসিমাল নাম্বার। ওয়েল, এইবার যে টপিকটা নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে পজিটিভ নাম্বার অ্যান্ড নেগেটিভ নাম্বার। এবং আমার মনে আছে যেটা, যে আমরা যখন হচ্ছে ছোটবেলায় পজিটিভ নাম্বার আর নেগেটিভ নাম্বার পড়তাম, সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ভুল ধারণা ছিল, এবং ভুল ধারণাটা ছিল বেসিক্যালি হচ্ছে আপনার জিরোকে নিয়ে। সো আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে এখানে ক্ল্যারিফাই করব। সেটা হচ্ছে পজিটিভ নাম্বার হচ্ছে সেই সব নাম্বার যেটা কিনা হচ্ছে জিরোর ডান পাশে থাকে, এবং নেগেটিভ নাম্বার হচ্ছে সেই সব নাম্বার যেগুলো কিনা হচ্ছে জিরোর বাম পাশে বা লেফট সাইডে থাকে। আবার অল্টারনেটিভলি এইভাবেও বলা যায়, সেটা হচ্ছে জিরোর থেকে বড় নাম্বারগুলো হচ্ছে পজিটিভ, জিরোর থেকে ছোট নাম্বারগুলো হচ্ছে নেগেটিভ। তাহলে জিরো কি? জিরো হচ্ছে নাইদার পজিটিভ নর নেগেটিভ। তার মানে হচ্ছে জিরো হচ্ছে একটা নিউট্রাল নাম্বার। ওকে, সো এই জিনিসটা জাস্ট মাথায় রাখতে হবে। সো পজিটিভ নাম্বার হচ্ছে সেই সব নাম্বার যেগুলো কিনা জিরোর থেকে বড়, নেগেটিভ নাম্বার হচ্ছে সেই সব নাম্বার যেগুলো কিনা হচ্ছে জিরোর থেকে ছোট। তাহলে জিরো কি হয়ে যাবে? জিরো হচ্ছে একটা নিউট্রাল নাম্বার, জিরো পজিটিভও না, জিরো নেগেটিভও না। আচ্ছা, এবার পরীক্ষায় তাহলে হচ্ছে কি টাইপের আপনার প্রশ্ন আসবে? পরীক্ষায় হচ্ছে আমরা যেটা দেখি, বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে 2টা টার্ম থেকে আপনার নর্মালি প্রশ্নটা হচ্ছে প্যাচটা ওইখানে দেয়, সেটা হচ্ছে নন পজিটিভ, নন নেগেটিভ। আচ্ছা, নন পজিটিভ মানে হচ্ছে পজিটিভ বাদে বাকি সব কিছু। খেয়াল করে দেখেন, আমরা বললাম কি নাম্বার হচ্ছে 3টা পার্টে আমরা ভাগ করতে পারছি। একটা হচ্ছে পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, নিউট্রাল নাম্বার বা জিরো। আচ্ছা, যখন আমি বলতেছি নন পজিটিভ, নন পজিটিভ মানে হচ্ছে পজিটিভ বাদে পৃথিবীর সবকিছু। আচ্ছা, পজিটিভ বাদে তাহলে কি কি আছে? পজিটিভ বাদে তাহলে 2টা জিনিস আছে। পজিটিভ বাদে হচ্ছে আপনার নেগেটিভ নাম্বারগুলো আছে, এবং পজিটিভ বাদে হচ্ছে নিউট্রাল নাম্বারটা আছে। সো আমি যখন বলবো নন পজিটিভ নাম্বার, তখন আমরা নেগেটিভ নাম্বারগুলোকেও আনবো, আবার জিরোকেও আনবো। আচ্ছা, একইভাবে আমরা যখন বলি নন নেগেটিভ নাম্বার, নন নেগেটিভ মানে হচ্ছে নেগেটিভ বাদে বাকি সব কিছু। আচ্ছা, নেগেটিভ বাদে তাহলে কি কি আছে? নেগেটিভ বাদে আছে পজিটিভ নাম্বারগুলো হচ্ছে নেগেটিভ বাদে আছে, এবং নিউট্রাল নাম্বারও হচ্ছে আপনার নেগেটিভ বাদে আছে। সো আমি যখন নন নেগেটিভ বলতেছি, তখন হচ্ছে আমি পজিটিভ নাম্বারগুলোকে পিক করব, আবার নিউট্রাল নাম্বার হিসেবে জিরোকেও পিক করে ফেলব। সো যখন শুধু পজিটিভ নাম্বার বলবে, তখন আমরা কিন্তু শুধু পজিটিভ নাম্বারগুলো নেব, নেগেটিভ নাম্বারও নিতে পারবো না, জিরোও নিতে পারবো না, কারণ জিরো পজিটিভ নাম্বার না। যখন বলবে শুধু নেগেটিভ নাম্বার, তখন আমরা পজিটিভও নিতে পারবো না, জিরোকেও নিতে পারবো না। বাট যখন বলবে নন পজিটিভ নাম্বার, তখন পজিটিভ বাদে কি কি আছে? নেগেটিভ নাম্বার আছে আর নিউট্রাল নাম্বার আছে, এই 2টাকে আমরা নেব। আবার যখন বলবে কিনা নন নেগেটিভ নাম্বার, নন নেগেটিভ মানে হচ্ছে নেগেটিভ বাদে বাকি সবকিছু। নেগেটিভ বাদে তাহলে কি কি আছে? নেগেটিভ বাদে হচ্ছে আপনার
পজিটিভ নাম্বার আছে আর নিউট্রাল নাম্বার আছে। সো এই দুইটা জিনিসও হচ্ছে আমরা পিক করব। এইবার আসি, তাহলে পরীক্ষায় হচ্ছে কি টাইপের প্যাচটা দেয়, এটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে একটা প্রিভিয়াস ইয়ার ম্যাথ দেখব। সেটা বলছে যে ফর হাউ মেনি পজিটিভ ইন্টিজার, ঠিক কতগুলো পজিটিভ ইন্টিজার জন্য কোন ইন্টিজারটা এ নামে একটা ইন্টিজার আছে, এই ইন্টিজারটার জন্য ইজ ইট ট্রু দ্যাট এ স্কোয়ার ইজ লেস দ্যান অর ইজ ইকুয়াল টু টুয়াইস এ, এই কন্ডিশনটা ফুলফিল করে। আচ্ছা, তাহলে আপনার ইনইকুয়ালিটিটা কি? সেটা হচ্ছে এ স্কোয়ার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু টুয়াইস এ। এখানে প্রশ্নে বলা হচ্ছে এইরকম যদি একটা সিচুয়েশন দ্বারা করা হয়, এই স্টেটমেন্টটা যদি হচ্ছে সত্যি হয়, তাহলে এইখানে এর ক্ষেত্রে আমি কয়টা পজিটিভ নাম্বার বসাতে পারবো। আচ্ছা, এইটা হচ্ছে আমরা একটু সলভ করে দেখি তো। এটা যদি আমরা হচ্ছে উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করি, তাহলে কি আসে দেখেন তো, এ ইজ লেস দ্যান অর ইজ ইকুয়াল টু 2। ওকে, ফাইন। আচ্ছা, কিভাবে করলাম সেটা হচ্ছে এটাকে এ দিয়ে ভাগ করছি, এটাকে এ দিয়ে ভাগ করছি, এ কাটাকাটি করে চলে গেল, এটা হয়ে যাবে এ ইজ লেস দ্যান অর ইজ ইকুয়াল টু 2। খেয়াল করে দেখেন, এ হচ্ছে 2 এর সমান বা 2 এর থেকে ছোট, তাহলে এর ভ্যালুগুলো কি কি হইতে পারে? আচ্ছা, এর ভ্যালু কি কোনো নেগেটিভ নাম্বার হইতে পারে? না, কারণ প্রশ্নে বলে দেওয়া হচ্ছে এ হচ্ছে পজিটিভ ইন্টিজার, সো এ হচ্ছে নেগেটিভ নাম্বার হইতে পারবে না। এ কি 0 হইতে পারবে? না, এ 0 হইতে পারবে না, কারণ প্রশ্নে বলে দেওয়া আছে এ হচ্ছে পজিটিভ ইন্টিজার। সো 0 যেহেতু একটা নিউট্রাল নাম্বার, পজিটিভ না, সো 0 আসতে পারবে না। তাহলে কি আসবে? 1 আসবে। 2 কি আসতে পারবে? 2 আসতে পারবে, কারণ নিচে কিন্তু ইকুয়াল সাইন দেওয়া আছে। 3 কি আসতে পারবে? না, 3 আসতে পারবে না, কারণ 3 হচ্ছে আবার 2 এর থেকে বড় হয়ে যায়। তার মানে এর আমরা কয়টা ভ্যালু পেলাম? একটা ভ্যালু পেলাম, দুইটা ভ্যালু পেলাম। সো হাউ মেনি পজিটিভ ইন্টিজার? দুইটা পজিটিভ ইন্টিজার। সো আমার অ্যান্সার হচ্ছে অপশন বি। খেয়াল করে দেখি আমার অ্যান্সার এখানে চলে আসছে, সেটা হচ্ছে অপশন বি। এবার ঠিক সেম প্রশ্নটাই আমরা একটু হচ্ছে ঘুরিয়ে দিচ্ছি, সেটা বলছে ফর হাউ মেনি নন নেগেটিভ ইন্টিজার এ ইজ ইট ট্রু দ্যাট এ স্কোয়ার ইজ লেস দেন অর ইজ ইকুয়াল টু টুয়াইস এ। খেয়াল করে দেখেন, ঠিক আগের ম্যাথটার মতোই, বাট এইখানে জাস্ট পজিটিভের জায়গায় কি বসেছে, সেটা হচ্ছে নন নেগেটিভ। তাহলে এই স্টেটমেন্টটা আমরা একটু সলভ করি। স্টেটমেন্টটা সলভ করে আমরা কি পেয়েছিলাম, সেটা হচ্ছে এ ইজ লেস দেন অর ইজ ইকুয়াল টু টুয়াইস এ। খেয়াল করে দেখেন এর কি কি ভ্যালু হইতে পারে। আচ্ছা, এর ভ্যালু কি হচ্ছে নেগেটিভ হইতে পারে? না, কারণ প্রশ্নে বলেই দেওয়া আছে এটা নন নেগেটিভ, তার মানে নেগেটিভ হইতে পারে না, নেগেটিভ বাদে বাকি সবকিছু। আচ্ছা, 0 কি হইতে পারবে? 0 হইতে পারবে। এইবার 0 আনতে পারবো, কারণ 0 হচ্ছে একটা নন নেগেটিভ নাম্বার, 0 নেগেটিভ নাম্বার না। সো নেগেটিভ নাম্বার বাদে কি কি আছে? নিউট্রাল নাম্বার আছে, আবার পজিটিভ নাম্বার আছে। সো সেই খাতিরে 0 এখানে চলে আসবে। আচ্ছা, 1 হইতে পারবে, 2 হইতে পারবে, বাট 3 হইতে পারবে না, কারণ 3 হচ্ছে 2 এর থেকে বড় হয়ে যায়। সো এর তাহলে কয়টা ভ্যালু পেলাম? একটা, দুইটা, তিনটা। সো হাউ মেনি? সেটা হচ্ছে 3। সো এটাই হচ্ছে আমার আলটিমেট আনসার। ওকে, ওয়েল, এইবার নাম্বারকে হচ্ছে আমরা আবার দুইটা পার্টে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে ইভেন নাম্বার আর একটা হচ্ছে অড নাম্বার। ইভেন নাম্বারের বাংলা হচ্ছে বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, আর অড নাম্বারের বাংলা হচ্ছে বিজোড় সংখ্যা। ওকে, সো অনেকে হচ্ছে আমি যখন প্রশ্ন করি সেটা হচ্ছে ইভেন নাম্বার বলতে কি বোঝায়, ওরা বলে যে হচ্ছে ভাইয়া ইভেন নাম্বার হচ্ছে সেই সব নাম্বার যেগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করব। বাট এই স্টেটমেন্টের মধ্যে ছোট্ট একটা মিস্টেক আছে। ফর এক্সাম্পল, ওরা যখন বলে যে কোনো নাম্বারকে যদি আমরা 2 দিয়ে ভাগ করতে পারি তাহলে ওই নাম্বারটাকে ইভেন নাম্বার বলে। সো আমরা হচ্ছে 3কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত পাওয়া যায়? 1.5। আচ্ছা, সো 3 হচ্ছে এমন একটা নাম্বার যেটাকে আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করতে পারতেছি। সো আমি কি বলতে পারবো 3 হচ্ছে একটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার? না, বলা যাবে না। সো যে টার্মটা আমার ইউজ করতে হবে সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য বা ডিভিজিবল। সো একটা নাম্বার তখনই ইভেন নাম্বার হবে যদি ওই নাম্বারটা ডিভিজিবল বাই 2 হয়। তার মানে হচ্ছে 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে হচ্ছে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। একইভাবে
অড নাম্বার বা বিজোড় সংখ্যা হচ্ছে সেই সব নাম্বার যে নাম্বারগুলা নট ডিভিজিবল বাই 2। তার মানে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে, নিঃশেষে বিভাজ্য হবে না। আচ্ছা, এবার আসি যে আমরা নর্মালি আমরা যখন নেক্সটের হচ্ছে যে লেকচারগুলো হচ্ছে ম্যাথ আমি সলভ করব, তখন ইভেন নাম্বারকে আমরা নর্মালি টোয়াইস এক্স দিয়ে প্রকাশ করি। কেন টোয়াইস এক্স দিয়ে প্রকাশ করি? কারণ হচ্ছে তুমি এই এক্স এর জায়গায় যাই বসাও না কেন সেক্ষেত্রে কিন্তু সেটা ইভেন নাম্বার হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি যদি এক্স এর জায়গায় 1 বসাই তাহলে কত চলে আসে? 2। 2 কিন্তু একটা ইভেন নাম্বার। এবার আপনি যদি টোয়াইস এক্স, এক্স এর জায়গায় আমার মনে হলো কি যে আমি 1 বসাবো না, আমি বসাবো হচ্ছে আপনার 102, তাহলে কিন্তু এটা 204। 204 এটাও কিন্তু একটা হয়ে যাবে ইভেন নাম্বার। তার মানে আপনি এক্স এর জায়গায় যে পূর্ণ সংখ্যাটাই বসান না কেন টোয়াইস এক্স একটা ইভেন নাম্বার হয়ে যায়। সো সেই কারণে আমরা ইভেন নাম্বারকে সবসময় টোয়াইস এক্স দিয়ে প্রকাশ করি। জাস্ট এই জিনিসটা মাথায় রাখেন, এইটা কাজে লাগবে কখন? যখন আমরা নেক্সটের লেকচারে হচ্ছে কিছু ম্যাথ সলভ করব তখন কাজে লাগবে। এবার আসি অড নাম্বারে। অড নাম্বারে আমরা হচ্ছে সবসময় প্রকাশ করি টোয়াইস এক্স প্লাস 1 দিয়ে। ফর এক্সাম্পল, আমি যদি এক্স এর জায়গায় ফর এক্সাম্পল ধরলাম 1 ধরি, তাহলে টোয়াইস এক্স প্লাস 1 এর মান কত হবে? 2 × 1 + 1 কি হয়ে যায়? 3। 3 কি একটা নাম্বার? 3 কিন্তু একটা অড নাম্বার। এবার মনে হলো আমি এক্স এর জায়গায় বসাবো 102, সেক্ষেত্রে কি হবে? 2 × 102 + 1। সো 102 এর সাথে 2 গুণ করলে হয় 204, তার সাথে 1 যোগ করলে হয় 205। 205 কিন্তু একটা অড নাম্বার। সো আপনি এই টোয়াইস এক্স প্লাস 1 এ এক্স এর জায়গায় যে পূর্ণ সংখ্যাটাই বসান না কেন সেটা হয়ে যাবে একটা টোয়াইস এক্স প্লাস 1, সেটা হয়ে যাবে একটা অড নাম্বার। সো অড নাম্বারকে আমরা নর্মালি কি দিয়ে প্রকাশ করি? সেটা হচ্ছে টোয়াইস এক্স প্লাস 1 দিয়ে প্রকাশ করি। এইবার ফ্রিকুয়েন্টলি আমি যে প্রশ্নটা পাই সেটা হচ্ছে পজিটিভ নেগেটিভের সাথে ইভেন অডের কোনো সম্পর্ক আছে কিনা, এবং স্টুডেন্টরা ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এই জায়গাটাতে ভুল করে। আচ্ছা, ইভেন অডের সাথে পজিটিভ নেগেটিভের কোনো সম্পর্ক নাই। ফর এক্সাম্পল, 4 যদি হচ্ছে একটা ইভেন নাম্বার হয় তাহলে নেগেটিভ 4ও কিন্তু একটা ইভেন নাম্বার। একইভাবে 9 যদি একটা অড নাম্বার হয়, নেগেটিভ 9 এটাও কিন্তু একটা অড নাম্বার। সো পজিটিভ নেগেটিভের সাথে আপনারা কোনোভাবে কিন্তু ইভেন অডকে গুলায় ফেলবেন না। এবার পরীক্ষায় যে প্রশ্নটা হচ্ছে আমি মাঝে মাঝেই দেখেছি আসে, সেটা হচ্ছে 0কে নিয়ে প্রশ্ন করে যে হচ্ছে 0 তাহলে কি নাম্বার? 0 কি ইভেন নাম্বার নাকি 0 অড নাম্বার? একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে 0 অবশ্যই 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 একটা ইভেন নাম্বার। কারণ 0 হচ্ছে এমন একটা নাম্বার যেটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হয় 0, কোনো ভাগশেষ থাকে না। সো 0 হচ্ছে এমন একটা নাম্বার is divisible by 2. যেহেতু 0 হচ্ছে এমন একটা নাম্বার which is divisible by 2, we can conclude that 0 is an even number. ওকে, সো এই জিনিসটা জাস্ট হচ্ছে একটু মনে রাখলেই হবে। এবার আসি তাহলে হচ্ছে পরীক্ষায় কি টাইপের প্রশ্ন আসে দেখেন। ঠিক সেম ম্যাথটাই আমাদের এখানে দিয়েছে, সেটা হচ্ছে 0 is a or an পজিটিভ নাম্বার। খেয়াল করে দেখেন 0 কি একটা পজিটিভ নাম্বার? একটু আগে আমরা পড়ছিলাম 0 কিন্তু পজিটিভও না নেগেটিভও না, 0 হচ্ছে একটা নিউট্রাল নাম্বার। এই কারণে অপশন এও বাদ, অপশন বিও বাদ। আচ্ছা, অপশন সিতে কি বলা হচ্ছে? ইন্টিজার। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। 0 অবশ্যই একটা পূর্ণ সংখ্যা, 0 একটা ইভেন নাম্বার, অবশ্যই 0 একটা ইভেন নাম্বার। একটু আগে স্লাইডে হচ্ছে আমরা এটা পড়লাম। সো অপশন সি হচ্ছে আমার আলটিমেট আনসার। আচ্ছা, এইবার পরীক্ষায় যে টাইপের ম্যাথ আসে সেটা হচ্ছে আপনার ফর্মুলা রিলেটেড আসে। সেটা হচ্ছে আপনাকে প্রশ্ন বলে দেবে যে ইভেন প্লাস অড ইজ ইকুয়াল টু 1 অথবা অড প্লাস ইভেন ইজ ইকুয়াল টু 1। সো সেটার জন্য আমি আপনাদের কাছে একটা সামারি টেবিল করে দিয়েছি। সেটা হচ্ছে সামেশন বা সাবট্রাকশন, মানে যোগ বিয়োগের ক্ষেত্রে নিয়মটা সেমই। সেটা হচ্ছে ইভেন প্লাস অড ইজ ইকুয়াল টু অড, ইভেন প্লাস ইভেন ইজ ইকুয়াল টু ইভেন, ইভেন প্লাস অড প্লাস ইভেন ইজ ইকুয়াল টু অড, অড প্লাস অড ইজ ইকুয়াল টু ইভেন। একইভাবে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যদি বলি ইভেন ইন্টু ইভেন ইজ ইকুয়াল টু ইভেন, ইভেন ইন্টু অড ইজ ইকুয়াল টু ইভেন, অড ইন্টু ইভেন ইজ ইকুয়াল টু ইভেন, অড ইন্টু অড ইজ ইকুয়াল টু অড। আচ্ছা, আপনারা যেটা করবেন, আপনাদের এটা মনে রাখার কোনো দরকার নাই।
আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনারা ইভেনের জায়গায় বসাবেন 2 আর অডের জায়গায় বসাবেন 1। সো ট্রিক্সটা হচ্ছে কি, এই টেবিলটা মুখস্থ রাখার ট্রিক্সটা হচ্ছে ইভেনের জায়গায় আমরা বসাবো 2 আর অডের জায়গায় আমরা বসাবো 1। এবার দেখি আসলেই হচ্ছে মিলে কিনা। খেয়াল করে দেখেন এখানে বলা আছে কি ইভেন ইন্টু ইভেন ইজ ইকুয়াল টু ইভেন। তার মানে আমরা যদি ইভেনের জায়গায় বসাতাম 2 মাল্টিপ্লাইড বাই 2, 2 দুগুণে কত 4 না? 4 একটা কি নাম্বার? খেয়াল করে দেখেন 4 কিন্তু একটা ইভেন নাম্বার। একইভাবে আমরা যদি নিচেরটায় আসি, সেটা হচ্ছে ইভেনের জায়গায় বসাবো আমরা 2, অডের জায়গায় বসাবো 1। সো 2 এর সাথে 1 গুণ করলে কি হয়? 2 হয়ে যায়। সো এটা কিন্তু একটা ইভেন নাম্বার। আচ্ছা, অডের ক্ষেত্রে বসালাম 1, এখানেও অডের ক্ষেত্রে বসালাম 1, একের সাথে 1 গুণ করলে কি হয়? 1 হয়ে যায়। সো 1 একটা অড নাম্বার। সো অড মাল্টিপ্লাইড বাই অড ইজ ইকুয়াল টু অড। একইভাবে আমরা যদি সামের ক্ষেত্রে আসি, 2 এর সাথে 1 যোগ করলে হয় কত? 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। 3 একটা কি নাম্বার? খেয়াল করে দেখেন 3 কিন্তু একটা অড নাম্বার। এখানে প্লাস মাইনাস বলতে কি বোঝাচ্ছে? এটা প্লাসের ক্ষেত্রেও সত্যি, মাইনাসের ক্ষেত্রেও সত্যি। তার মানে আমি যদি ইভেন মাইনাস অড বলতাম, তার মানে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 কত? সেটা হচ্ছে 1। 1 একটা কি নাম্বার? এটাও কিন্তু একটা অড নাম্বার। সো প্লাস মাইনাসের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে একরকম, আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে আরেক রকম। সো এই পুরো টেবিলটা মুখস্থ রাখার সবচেয়ে ইজিয়ার উপায় হচ্ছে ইভেনের জায়গায় আমরা বসাবো 2, অডের জায়গায় বসাবো আমরা 1। ওকে, এবার আমরা আসি যে খেয়াল করে দেখেন আমি 2টা স্টেটমেন্ট আপনাদের দিয়েছি। এই স্টেটমেন্টটা থেকে আপনাকে বের করতে হবে যে আলটিমেট অ্যান্সার কি আসবে, অড আসবে না ইভেন আসবে। আচ্ছা, এবার প্রথম স্টেটমেন্টটা আমরা একটু সলভ করে দেখি। ইভেনের জায়গায় আমরা যেন কি বসাই? 2, অডের জায়গায় বসাই কি? 1 প্লাস 1 মাইনাস 2 ইন্টু 1 স্কোয়ার। আচ্ছা, তার মানে হচ্ছে 2 এর সাথে 1 গুণ করলে হয় 2। আচ্ছা, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। 3 এর সাথে 2 বাদ দিলে হয় কত? 1। 1 একটা কি নাম্বার? 1 হচ্ছে একটা অড নাম্বার। সো এই পুরো এক্সপ্রেশনটাকে আমরা শর্টকাটে বলে ফেলতে পারি এটা একটা অড নাম্বার হবে। ওকে, এবার পরেরটায় আসি। পরেরটাতে হচ্ছে ইভেন ডিভাইডেড বাই ইভেন প্লাস অড প্লাস ইভেন মাল্টিপ্লাইড বাই অড। এটা কি ইভেন হবে না অড হবে? সো এই ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা করতো সেটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1 প্লাস 2 মাল্টিপ্লাইড বাই 1। সো 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 1 প্লাস 1 প্লাস 2 এর সাথে 1 গুণ করলে হয় 2। সো 1 প্লাস 1 হচ্ছে 2 প্লাস 2 হচ্ছে 4। সো যেহেতু 4 একটা ইভেন নাম্বার, ওরা এখানে অ্যান্সার বসিয়ে দিত ইভেন। ওকে, বাট আসল অ্যান্সারটা হচ্ছে এইটা ক্যান নট বি ডিটারমাইন্ড। এইটা বের করা কখনোই সম্ভব না এটা ইভেন হবে না অড হবে। কারণ এইখানে দেখেন, একটু খেয়াল করে দেখেন আমরা কি করেছি? ভাগ করেছি। বাট একটু আগে আমি যেটা আপনাদের পড়ালাম সেটা হচ্ছে এখানে কি ভাগের কোনো ফর্মুলা ছিল না। সো ইভেন অডের যে ফর্মুলা সেটা কিন্তু যোগ, বিয়োগ এবং গুণের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বাট ভাগের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। সো যেহেতু এখানে হচ্ছে ডিভিশন আছে, তার মানে আমার এটা অ্যান্সার হবে ক্যান নট বি ডিটারমাইন্ড। এটার অ্যান্সারও আমি বলে দিচ্ছি কেন ইভেন ডিভাইডেড বাই ইভেন এটা অড হবে না ইভেন হবে আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না? ফর এক্সাম্পল ধরেন ওপরের নাম্বারটা হচ্ছে 6, নিচের নাম্বারটা হচ্ছে 2, তাহলে ভাগ করলে কত হয়? 3। সো এটা কি নাম্বার হয়ে গেল? অড নাম্বার হয়ে গেল। বাট ওপরে যদি 6 না থেকে 4 থাকতো, 4 ডিভাইডেড বাই 2 ইভেন বাই ইভেন, তখন কি হইতো? 2 দুগুণে 4, এটা কিন্তু একটা ইভেন নাম্বার হয়ে গেল। সো ইভেন বাই ইভেন হলে আপনি বলতে পারবেন না সেটা কি ইভেন নাম্বার হবে না অড নাম্বার হবে। সো আনসার হবে যে ক্যান নট বি ডিটারমাইন্ড। সো ইভেন অডের ক্ষেত্রে একটাই জিনিস হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা ভাগটা সবসময় অ্যাভয়েড করে চলবো। সেটা হচ্ছে ইভেন অডের ফর্মুলা আপনার যোগ, বিয়োগ এবং গুণের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ওকে, এইবার ক্লাস শেষ করার আগে হচ্ছে আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে। সেটা হচ্ছে আমাদের পরবর্তী লেকচারের জন্য আমাদের কিন্তু হচ্ছে কোনো জায়গায় ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। এই কারণে কিছু জিনিস আমাদের মেমোরাইজ করতে হবে। একটা হচ্ছে নাম্বার টেবিল। নাম্বার টেবিল মানে হচ্ছে নামতা।
আপনার 1 থেকে 20 পর্যন্ত হচ্ছে নামটা মুখস্থ রাখতে হবে। স্কোয়ার হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার মুখস্থ রাখবেন। কিউব হচ্ছে আপনার ঘন, সেটাও 1 থেকে 10 মধ্যে মুখস্থ রাখতে হবে। ফ্র্যাকশন হচ্ছে 1/1 থেকে 1/10 পর্যন্ত। এটা কিভাবে মুখস্থ রাখবেন আমি বলছি, যে আপনারা এই জিনিসটা দশমিকে মুখস্থ রাখবেন। সেটা হচ্ছে 1/2 এর মান হচ্ছে 0.5, 1/3 এর মান হচ্ছে 0.33, 1/4 এর মান হচ্ছে 0.25। এরকম ডেসিমাল পয়েন্টে আপনারা 1/2 থেকে 1/10 এর মান মুখস্থ রাখবেন। আর স্কোয়ার রুট বা বর্গমূল হচ্ছে 1 থেকে 10 এই ভ্যালুগুলো হচ্ছে আপনাদের একটু মেমোরাইজ করে রাখতে হবে। ওকে, সো এই জিনিসগুলো শিখলে দেখবেন যে হচ্ছে আমরা পরে যখন অনেক কমপ্লিকেটেড ম্যাথ বা ফর্মুলা হচ্ছে আমরা ইউজ করব, তখন কিন্তু আমাদের জন্য ক্যালকুলেশন অনেক ইজিয়ার হয়ে যাবে, ফাস্টার হয়ে যাবে। সো ক্লাস শেষ করার আগে হচ্ছে আপনাদের একটা ইন্টারেস্টিং হচ্ছে ফ্যাক্ট শেখায়। সেটা হচ্ছে কোনো নাম্বার যদি 0 আর 1 মাঝখানে থাকে, মানে 0 আর 1 মাঝখানে থাকে, তাহলে আমরা যদি ওই নাম্বারটাকে স্কোয়ার করি তাহলে অরিজিনাল নাম্বারের থেকে ছোট হয়ে যায়, আবার স্কোয়ার রুট করি তাহলে অরিজিনাল নাম্বারের থেকে বড় হয়ে যায়। আচ্ছা, একটু জিনিসটা বোঝায়। কোনো নাম্বারকে যদি আমরা স্কোয়ার করি, নর্মাল একটা নাম্বার ধরেন 4, 4কে যদি আমরা স্কোয়ার করি, 4-এর স্কোয়ার কত? 4 4 16। তার মানে এটা কিন্তু লার্জার, 4-এর থেকে কিন্তু বড় হয়ে গেছে। আচ্ছা, 4কে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে কিন্তু সেটা কি হবে? 2 +-2। তার মানে সেটা হয়ে যাবে স্মলার। তার মানে নর্মাল একটা নাম্বারকে আমরা যদি স্কোয়ার করি তাহলে হয়ে যায় বড়, নর্মাল একটা নাম্বারকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে সেটা অরিজিনাল নাম্বারের থেকে হয়ে যায় ছোট। বাট কোনো নাম্বার যদি এরকম থাকে যেটা কিনা 1 থেকে 0-এর মধ্যে, সেটাকে যদি আমরা স্কোয়ার করি সেটা বড় না হয়ে যাবে ছোট। ফর এক্সাম্পল 0.5, এইটাকে যদি, এই নাম্বারটাকে আমরা যদি স্কোয়ার করি তার মানে হচ্ছে 0.5 মাল্টিপ্লাইড বাই 0.5, 5 5 কত? 25, 0.25। খেয়াল করে দেখবেন 0.25 এইটা কিন্তু অরিজিনাল নাম্বার যেটা 0.5 সেটার থেকে ছোট, স্মলার। দেখেন স্কোয়ার করলে হয়ে যাচ্ছে ছোট। আবার একইভাবে আমরা যদি এটাকে স্কোয়ার রুট করি তাহলে কিন্তু 0.7 এর কাছাকাছি একটা নাম্বার আসবে। সো স্কোয়ার রুট করলে সেটা কিন্তু অরিজিনাল নাম্বারের থেকে বড় হয়ে যাবে, লার্জার হয়ে যাবে। সো এটাই জাস্ট মাথায় রাখতে হবে যে হচ্ছে কোনো নাম্বারকে আমরা স্কোয়ার করলে সেটা বড় হয়, স্কোয়ার রুট করলে ছোট হয়, এক্সেপ্ট 0 থেকে 1 এর মধ্যে। কোনো নাম্বার যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে সেটা স্কোয়ার করলে হয়ে যাবে ছোট, আবার স্কোয়ার রুট করলে বা বর্গমূল করলে সেটা হয়ে যাবে বড়। সো আজকে মোটামুটি এই পর্যন্তই। সো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অ্যালজেব্রা বা বীজগণিতের হচ্ছে নতুন একটা টপিক শুরু করব। সো দ্যাটস অল ফ্রম টুডে। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।